হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের MN4 পেপার অর্থাৎ ওম্যান এডুকেশন এই পেপারটির ইউনিট 1 থেকে গুরুত্বপূর্ণ দুটি 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন আছে, নারী শিক্ষার প্রসারে ব্রিটিশ সরকারের ভূমিকা আলোচনা করো। আজকের ক্লাসে দুটো প্রশ্নই মোস্ট ইম্পর্টেন্ট থাকছে। নারী শিক্ষার প্রসারে ব্রিটিশ সরকারের ভূমিকা, এই প্রশ্নের উত্তরটা প্রথমে তোমরা বুঝে নাও। দেখো, প্রথমেই ভূমিকা। ভারতে নারী শিক্ষার প্রবর্তন ও প্রসারে ব্রিটিশ সরকারের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও এই প্রক্রিয়াটি শুরু হয়েছিল ধীর গতিতে, প্রধানত 19 শতকের দ্বিতীয়ার্ধ থেকে সরকার ও স্থানীয় সংস্থাগুলি নারী শিক্ষাকে গুরুত্ব দিতে শুরু করে। পাশ্চাত্য শিক্ষার প্রভাব সমাজে রক্ষণশীলতা ভাঙা এবং নারী সমাজের মধ্যে সচেতনতা সৃষ্টি করাই ছিল এই পদক্ষেপের মূল লক্ষ্য। প্রাথমিক পর্যায়ে মিশনারি ও সমাজ সংস্কারকদের উদ্যোগকে সমর্থন করাই ছিল প্রধান সরকারি কৌশল, যা পরবর্তীকালে শিক্ষানীতির মাধ্যমে প্রাতিষ্ঠানিক রূপ পায়। এবার বলা হচ্ছে, দেখো, নারী শিক্ষার প্রসারে ব্রিটিশ সরকারের ভূমিকা। ব্রিটিশ সরকার ভারতে নারী শিক্ষার প্রসারে যেসব গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিল সেগুলি আলোচনা করা হলো। এখানে প্রথম পয়েন্ট কি আছে দেখো। প্রথম পয়েন্ট হচ্ছে 1854 সালে উডের ডেসপ্যাচ। এই শিক্ষানীতিতে প্রথমবার সরকারিভাবে নারী শিক্ষার গুরুত্বকে স্বীকার করা হয়। ডেসপ্যাচে ঘোষণা করা হয় যে নারী শিক্ষাকে উৎসাহিত করা সরকারের অন্যতম দায়িত্ব। এই ঘোষণার পর সরকার বালিকা বিদ্যালয় স্থাপনকারী প্রতিষ্ঠানগুলিকে আর্থিক অনুদান বা গ্র্যান্ট ইন অ্যাহেড দেওয়া শুরু করে, যা বেসরকারি উদ্যোগকে প্রথম প্রাতিষ্ঠানিক সমর্থন যোগায়। দ্বিতীয় হচ্ছে, দেখো, 1882 সালে হান্টার কমিশন। নারী শিক্ষার প্রসারে এই কমিশন ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমিশন সুপারিশ করে যে প্রাথমিক স্তরে মেয়েদের জন্য বিশেষ পাঠ্যক্রম তৈরি করা উচিত এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলিকে সরকারি অনুদান দিয়ে নারী শিক্ষায় উৎসাহিত করা উচিত। কমিশন আরও পরামর্শ দেয় যে নারী শিক্ষাকে আলাদা করে গুরুত্ব দিতে হবে এবং স্থানীয় বোর্ড ও মিউনিসিপ্যালিটিগুলোকে বালিকা বিদ্যালয় স্থাপন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে হবে। 3 নম্বর পয়েন্ট, সমাজ সংস্কারক ও মিশনারিদের উদ্যোগকে পৃষ্ঠপোষকতা। ব্রিটিশ সরকার প্রথম থেকেই খ্রিস্টান মিশনারিদের এবং দেশীয় সমাজ সংস্কারকদের, যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তারপরে কি বলা হচ্ছে দেখো, JED বেথুন এর উদ্যোগকে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে সমর্থন জানায়। মিশনারিদের প্রতিষ্ঠিত বিদ্যালয়গুলিকে সরকার আর্থিক সাহায্য এবং জমি দান করে। বেথুন প্রতিষ্ঠিত বালিকা বিদ্যালয়কে সরকারি মর্যাদা দেওয়া হয়, যা দেশীয় উদ্যোগকে অনুপ্রেরণা সৃষ্টি করে। পরের পয়েন্ট হচ্ছে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার ভূমিকা। 1870-এর দশকে স্থানীয় স্বায়ত্তশাসন আইন প্রবর্তনের পর স্থানীয় বোর্ড এবং মিউনিসিপ্যালিটিগুলি তাদের এলাকায় মেয়েদের জন্য বিদ্যালয় স্থাপনের দায়িত্ব নেয়। সরকার এই স্থানীয় সংস্থাগুলির মাধ্যমে প্রতিষ্ঠিত বিদ্যালয়গুলিকে আর্থিক সহায়তা প্রদান করে এবং এগুলির তদারকির ব্যবস্থা করে। এর ফলে শিক্ষার সুযোগ শুধু শহর কেন্দ্রিকই নয়, বরং স্থানীয় স্তরেও পৌঁছাতে শুরু করে। তারপরে হচ্ছে, দেখো, শিক্ষিকা প্রশিক্ষণের ব্যবস্থা বা শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা। দেখো, নারী শিক্ষকের অভাব ছিল নারী শিক্ষার প্রসারের একটি বড় বাধা। আর এই সমস্যা দূর করার জন্য ব্রিটিশ সরকার শিক্ষিকা প্রশিক্ষণের উপর জোর দেয়। কয়েকটি স্থানে মেয়েদের জন্য নর্মাল স্কুল বা শিক্ষক প্রশিক্ষণ বিদ্যালয় স্থাপন করা হয়, যেমন কলকাতায় বেথুন নর্মাল স্কুল। এই প্রশিক্ষিত শিক্ষিকারা পরবর্তীকালে বালিকা বিদ্যালয়গুলিতে নিয়োগ পেয়ে শিক্ষার মান উন্নয়ন করতে সাহায্য করেন। এবার হচ্ছে, দেখো, পরের পয়েন্ট, বিশেষ বৃত্তি ও উৎসাহমূলক ব্যবস্থা। মেয়েদের বিদ্যালয়মুখী করতে এবং উচ্চ শিক্ষায় উৎসাহিত করার জন্য সরকার
বিশেষ বৃত্তি অর্থাৎ স্কলারশিপ ও আর্থিক পুরস্কারের ব্যবস্থা করেন। আর এই ধরনের উৎসাহমূলক পদক্ষেপগুলি বিশেষত মধ্যবিত্ত পরিবারের মেয়েদের শিক্ষা জগতে প্রবেশ করতে সাহায্য করেছিল। এছাড়া সরকার 1869 সাল নাগাদ নারী শিক্ষার উন্নতির জন্য লেডি ইন্সপেক্টর বা বিশেষ পরিদর্শক নিয়োগ করে। তারপর উপসংহার, ব্রিটিশ সরকারের আমলে প্রণীত শিক্ষানীতি এবং প্রশাসনিক ব্যবস্থাগুলি ফলেই ভারতের নারী শিক্ষার একটি প্রাতিষ্ঠানিক ভিত্তি তৈরি হয়। যদিও এই উদ্যোগগুলি প্রাথমিকভাবে ছিল শ্লথ এবং তা মূলত উচ্চ ও মধ্যবিত্ত শ্রেণীর মধ্যেই সীমাবদ্ধ ছিল, তবুও উডের ডেসপ্যাচ ও হান্টার কমিশনের সুপারিশগুলি একটি সুনির্দিষ্ট দিশা প্রদান করে। সরকারি সহায়তা, পৃষ্ঠপোষকতা ভারতীয় নারীদের প্রথাগত শিক্ষার সুযোগ এনে দেয়, যা তাদের সামাজিক অবস্থান পরিবর্তন এবং ভবিষ্যতে আধুনিক নারী সমাজের উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার পরের প্রশ্ন আজকে ক্লাসে আলোচনা করব যে নারী শিক্ষার বিস্তারে রামমোহন রায়ের ভূমিকা বা অবদান। এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো এই প্রশ্নের উত্তরটা দেখো। প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা আছে। ঊনবিংশ শতকের প্রথমার্ধে রাজা রামমোহন রায় ছিলেন ভারতীয় নবজাগরণের অন্যতম প্রতীককে। তিনি সরাসরি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা না করলেও তার প্রগতিশীল সমাজ সংস্কার ও যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি নারী শিক্ষার অনুকূলে একটি পরিবেশ সৃষ্টি করে। কুসংস্কার ও রক্ষণশীলতার বিরুদ্ধে তার সংগ্রাম নারী সমাজের অধিকার ও মর্যাদাকে পুনঃপ্রতিষ্ঠা করতে সাহায্য করেছিল, যার ফলস্বরূপ নারী শিক্ষার বিস্তারকে অপরিহার্য করে তুলেছিল। এবার নারী শিক্ষার বিস্তারে তার অবদান অর্থাৎ রামমোহনের অবদান। এখানে প্রথম পয়েন্ট আছে সতীদাহ প্রথার বিলোপের সংগ্রাম। রামমোহন রায় নারী শিক্ষার পথ প্রশস্ত করার জন্য যে সবচেয়ে বড় কাজটি করেছিল তা হলো সতীদাহ প্রথার বিলোপের আন্দোলন। তিনি দেখিয়েছিলেন যে এই প্রথা ধর্মীয় নয়, বরং পুরুষতান্ত্রিক সমাজের একটি কুপ্রথা। 1829 সালে লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সহায়তায় এই অমানবিক প্রথা বন্ধ হলে নারীর জীবনের নিরাপত্তা প্রতিষ্ঠিত হয় এবং সমাজের চোখে তার মর্যাদা বৃদ্ধি পায়। আর এই নিরাপত্তা ও মর্যাদা বৃদ্ধি শিক্ষা গ্রহণের প্রথম ধাপ ছিল। তারপরে বলা হচ্ছে দেখো নারীর সম্পত্তির অধিকারের দাবি। রামমোহন রায় নারীর অধিকারের প্রশ্নে দৃঢ় ছিলেন। তিনি হিন্দু শাস্ত্রে নারীর সম্পত্তির অধিকারের পক্ষে যুক্তি দেন এবং এই বিষয়ে প্রবন্ধ রচনা করেন। তিনি মনে করতেন সম্পত্তির অধিকার নারীকে অর্থনৈতিক স্বাধীনতা দেবে এবং সমাজের ওপর নির্ভরশীলতা কমাবে। অর্থনৈতিক ও সামাজিক স্বাধীনতা শিক্ষা গ্রহণে তাদের উৎসাহ যোগাতে পারত। তারপর হচ্ছে দেখো যুক্তিবাদ ও আধুনিক শিক্ষার প্রসার। এখানে কি বলা হচ্ছে দেখো, রামমোহন রায় ছিলেন যুক্তিবাদী চেতনার মূর্ত প্রতীক। তিনি সমাজে প্রচলিত কুসংস্কার ও গোঁড়ামিকে প্রশ্ন করতে শিখিয়েছিল। তিনি ভারতের পাশ্চাত্য শিক্ষার প্রসারে বিশেষ ভূমিকা নিয়েছিল। তার এই যুক্তিবাদী ও আধুনিক শিক্ষামূলক উদ্যোগগুলি সমাজে একটি মননশীল আবহাওয়া তৈরি করে। এই আবহাওয়ায় নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য আধুনিক শিক্ষার প্রয়োজনীয়তাকে প্রতিষ্ঠা করে। তারপরের পয়েন্ট আছে দেখো, পরের পয়েন্ট হচ্ছে ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা ও সামাজিক সচেতনতা। 1828 সালে রামমোহন রায় ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। এই সমাজের মূল লক্ষ্য ছিল সামাজিক কুসংস্কার দূর করা, ব্রহ্মের উপাসনা করা এবং যুক্তির ভিত্তিতে সমাজকে চালিত করা। ব্রহ্ম সমাজ নারীর সামাজিক অবস্থান উন্নয়নে এবং তাদের শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্রহ্ম সমাজের প্রভাবের পরে অনেক সংস্কারক নারী শিক্ষার প্রসারে এগিয়ে আসেন। তারপরে পরোক্ষভাবে বিদ্যালয় স্থাপনকারীকে উৎসাহ দান। দেখো যদিও রামমোহন রায় নিজে কোনো বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেননি, তার আদর্শ ও সংস্কারবাদী প্রচেষ্টায় অন্যান্য শিক্ষানুরাগী ও সমাজসেবকদের অনুপ্রাণিত করেছিল। ডেভিড হেয়ার এবং বেথুনের মতো ব্যক্তিরা
যখনই নারী শিক্ষার জন্য বিদ্যালয় স্থাপন করেছিল তখন রামমোহনের তৈরি করা প্রগতিশীল সামাজিক পটভূমি তাদের কাজকে অনেক সহজ করে দিয়েছিল। এইভাবে উপসংহার দিয়ে তোমরা প্রশ্নের উত্তরটা শেষ করবে।